হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে সিসি 11 পেপারটি রয়েছে, পাশাপাশি তোমরা যারা 5th সেমিস্টার জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে ডিএসসি A2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি বা রুশ জার্মান অনাক্রমণ চুক্তি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। আলোচনা শেষে এর উত্তরপত্রটি তোমাদের সামনে তুলে ধরবো। তবে যাওয়ার আগে, সে প্রসঙ্গে যাওয়ার আগে আমরা বোর্ডে কি লেখা আছে একবার দেখে নেব। সিইউ বিএ হিস্ট্রি 5th সেম, এখানে অনার্স এবং পাস উভয়ের ক্ষেত্রে, অনার্সের ক্ষেত্রে সিসি 11 এবং পাশের ক্ষেত্রে ডিএসসি A2। প্রশ্ন হচ্ছে রুশ জার্মান বা বলা যায় নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি। তাই এই প্রশ্নটা আমরা একটু ভেঙে আলোচনা করব। দেখো, রুশ মানে সোভিয়েত, রাশিয়ায় সোভিয়েত তৈরি হয়েছিল, তাই এখানে সোভিয়েত বলা হয়েছে। আর জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের উত্থান হয়, তাই নাৎসি। তা যা জার্মান তাই নাৎসি, যা রুশ তাই কিন্তু সোভিয়েত। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ প্রশ্ন দুইভাবে আসতে পারে, রুশ জার্মান দিতে পারে, আর নতুবা আসতে পারে নাৎসি সোভিয়েত। অনাক্রমণ চুক্তি অর্থাৎ আক্রমণ করবে না, কেউ কাউকে আক্রমণ করবে না। জার্মানি রাশিয়াকে আক্রমণ করবে না, রাশিয়া জার্মানিকে আক্রমণ করবে না। এই ধরনের একটা চুক্তি হচ্ছে যার নাম নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি। এটা 1939-এর 23শে আগস্ট এই চুক্তিটা হয়, ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়, তার আগেই কিন্তু আগস্ট মাসের 22 বা 23শে আগস্ট 1939-এ এই রাশিয়ার যিনি পররাষ্ট্র মন্ত্রী সেই মলোটভ এবং জার্মানির পররাষ্ট্র মন্ত্রী সেই রিবেন্ট্রপ, এই দুজন মিলে এক চুক্তি স্বাক্ষর করেন, যাকে বলা হচ্ছে নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি 1939-এর 23শে আগস্ট। এবং বলা হচ্ছে আগামীতে 10 বছর কেউ কাউকে আক্রমণ করবে না। অর্থাৎ 1939 থেকে শুরু হচ্ছে 1949 পর্যন্ত এই 10 বছর কেউ কাউকে আক্রমণ করবে না, এই মর্মে একটা চুক্তি স্বাক্ষর হয়। এবং এই চুক্তিকে আবার বলা যায় মলোটভ এবং রিবেন্ট্রপ প্যাক্ট। যেহেতু এই দুই বিদেশ মন্ত্রী এই চুক্তিটা স্বাক্ষর করছেন, রাশিয়ার মলোটভ এবং জার্মানির রিবেন্ট্রপ, তাই এই চুক্তির আরেক নাম মলোটভ রিবেন্ট্রপ প্যাক্ট। প্যাক্ট মানে চুক্তি। এখন এই চুক্তি করার পর হিটলার খুব উচ্ছ্বসিত হয়েছিলেন। হিটলারের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্যটা পূরণ হয়, হিটলারের মূল পরিকল্পনাটা কার্যকরী হয়। এই জন্য হিটলার বলেছিলেন যে এখন সমগ্র পৃথিবী আমার পকেটে চলে এলো। নাও আই হ্যাভ দ্য ওয়ার্ল্ড ইন মাই পকেট। এখন সমগ্র বিশ্ব বা পৃথিবী আমার পকেটে চলে এলো, এই কথা বলেছিলেন। এখন আমরা এই নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির বিভিন্ন পয়েন্টের ভিতর দিয়ে ছোট ছোট করে আলোচনা করব। প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে কারণ, কেন এই নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি হলো, অর্থাৎ রাশিয়া এবং জার্মানি কেন চুক্তিবদ্ধ হলো। দুটো দেশ তো শত্রু দেশ, একে অপরের শত্রু, কারণ দুটো দেশে মতাদর্শগত পার্থক্য রয়েছে। রাশিয়াতে সেই 1917 সালে বলশেভিক বিপ্লবের মধ্য দিয়ে লেনিন সেখানে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে, কমিউনিজমের প্রতিষ্ঠা করেছে। এর বিরুদ্ধে ছিল নাৎসিবাদ। সারা বিশ্ব জুড়ে ফ্যাসিবাদ, নাৎসিবাদ, কমিউনিজমের বিরুদ্ধে কিন্তু লড়াই করে গেছে। এবং ইতালি, জাপান, জার্মানি একসাথে এই কমিউনিস্টের বিরুদ্ধে অ্যান্টি কমিন্টান প্যাক্ট কিন্তু চুক্তি স্বাক্ষর করে, যাকে বলা যায় রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি। তা এমন একটা দুই শত্রু ভাবাপন্ন দেশ কেন একে অপরের সাথে এই চুক্তি করতে গেল, এটা কিন্তু খুব একটা আলোচনার বিষয়। তা প্রথমে দেখো যেটা রয়েছে কারণের মধ্যে, ইংল্যান্ড ও ফ্রান্সের জার্মান তোষণ নীতি। তা আমরা এটাও জানি প্রথম বিশ্বযুদ্ধের পর যখন রাশিয়ায় সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তখন ইংল্যান্ড ফ্রান্সের মতো পুঁজিবাদী দেশগুলো আতঙ্কিত হয়েছিল এবং তারা জার্মানির হিটলারকে তোষণ করে গেছে, তাকে তোয়াজ করে গেছে, তাকে তেল মেরে গেছে, যাতে হিটলার আরো বেশি ক্ষমতাশালী হয়ে ওঠে এবং জার্মানির প্রতিবেশী রাশিয়া আক্রমণ করে রাশিয়াকে শায়েস্তা করে দেয়, রাশিয়ার এই কমিউনিজম বা সাম্যবাদকে ধ্বংস করে দেয়। এই কারণে ইংল্যান্ড এবং ফ্রান্স অন্ধ অনুকরণের মতো, একেবারে অন্ধ বিশ্বাসের মতো তারা এই হিটলারের নাৎসিবাদকে সমর্থন করে গেছে। এবং একটা সময় তারা ভুল বুঝতে পারে, যখন হিটলার পোল্যান্ড আক্রমণ করে
তখন কিন্তু আর সময় ছিল না, দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়। এবং এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিছনে ইংল্যান্ড এবং ফ্রান্সের এই তোষণ নীতি অনেকটাই দায়ী। তোষণ নীতি কাকে বলে, কি ব্যাপার, এটা নিয়েও আলাদা তোমাদের প্রশ্ন রয়েছে, তখন সেটা নিয়ে আরো ডিটেলস আলোচনা করব। এখন তোষণ করা মানে তোয়াজ করা। ইংল্যান্ড আর ফ্রান্স হিটলারকে তোয়াজ করে গেছে, তার কারণ যাতে হিটলার রাশিয়াকে দমন করে, রাশিয়ার সাম্যবাদকে ধ্বংস করে দেয়। কারণ ইংল্যান্ড এবং ফ্রান্সের কাছে হিটলারের থেকেও, হিটলারের নাৎসিবাদ থেকেও রাশিয়ার সাম্যবাদ বেশি ভীতির কারণ ছিল। তাই এর ফলে এই তোষণ নীতির ফলে, ইংল্যান্ড ফ্রান্সের এই তোষণ নীতির ফলে রাশিয়া মনে মনে খুব ক্ষুব্ধ হয়। রাশিয়া দেখে যে হিটলারের ক্ষমতা দিনকে দিন বেড়ে যাচ্ছে, এই কারণে তিনি ইংল্যান্ড এবং রাশিয়া ইংল্যান্ড এবং ফ্রান্সকে একটা জোট তৈরি করার কথা বলে। মানে রাশিয়া নিজে থাকবে, পাশে ইংল্যান্ড থাকবে, ফ্রান্স থাকবে, একটা জোট তৈরি করার কথা বলে। কিন্তু ইংল্যান্ড ফ্রান্স তাতে কর্ণপাত করেনি, ফলে রাশিয়া ক্ষুব্ধ হয় এবং ক্ষুব্ধ হওয়ার কারণে সে তখন নিজের নিরাপত্তার জন্য জার্মানির সাথে সে একটা চুক্তিতে আবদ্ধ হতে উৎসুক হয়ে ওঠে। কারণ জার্মানি যে হিটলার যে একসময় রাশিয়া আক্রমণ করবে, এটা কিন্তু রাশিয়া জানতেন। তাই পরের পয়েন্ট দেখো, সোভিয়েত রাশিয়ার পরিকল্পনা। সোভিয়েত রাশিয়ায় তখন পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন জোসেফ স্টালিন। এই জোসেফ স্টালিন তিনি বুঝতে পেরেছিলেন যে হিটলার অবশ্যই রাশিয়া আক্রমণ করবে, কিন্তু রাশিয়ার এই মুহূর্তে পরিকাঠামো ঠিক নেই, সে সামরিক শক্তি এখন দুর্বল, অর্থাৎ তাকে সামরিকভাবে প্রস্তুতি নেওয়ার জন্য কিছুটা সময়ের দরকার। এই কিছুটা সময়ের জন্য বা কিছুটা সময় পাওয়ার জন্য, জার্মানির হাত থেকে বাঁচার জন্য সে জার্মানির সাথে অনাক্রমণ চুক্তি করে। কারণ এর ভিতরে দিয়ে কিছুটা সময় পাওয়া যাবে, এখানে বলা হচ্ছে কেউ কাউকে আক্রমণ করবে না, এই সুযোগে রাশিয়া নিজের সামরিক শক্তিকে বৃদ্ধি করবে, তারপর যখন জার্মানি আক্রমণ করবে তার প্রতিরোধ করা যায় কিনা তখন দেখা যাবে। তা স্টালিনের এই পরিকল্পনা ছিল যে কিছুদিন সময় বার করা। জার্মানির হিটলার যে রাশিয়া আক্রমণ করবে এটা একেবারে পরিষ্কার, সেটা স্টালিন জানতেন, রাশিয়ার রাষ্ট্রপতি জানতেন, এবং সেই আক্রমণ যাতে একটু দেরিতে হয় তার জন্য এই অনাক্রমণ চুক্তির অবতারণা বা এই চুক্তির প্রতি তিনি ইন্টারেস্ট দেখিয়েছিলেন। পরে দেখো 3 নম্বর পয়েন্ট, কারণ বলছি আমি, যা সেগুলো কিন্তু কারণ বলছি যে কেন চুক্তি হচ্ছে। জাপান কর্তৃক রাশিয়া আক্রমণের ভয়। জাপান আক্রমণ করবে রাশিয়াকে, রাশিয়ার পূর্ব দিকে জাপান আছে এবং চীনের মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে, কোরিয়াকে কেন্দ্র করে জাপানের সাথে রাশিয়ার কিন্তু মনোমালিন্য অনেকদিন আগে থেকে। এবং জাপান এই সময় তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ এমনটাই শুরু করে দেয় যে জাপানি আক্রমণের ভয়ে রাশিয়া ভীত হয়ে পড়ে এবং পূর্ব দিক থেকে জাপান যখন তখন আক্রমণ করতে পারে রাশিয়াকে। এই কারণে তার নিরাপত্তার প্রয়োজন, এই নিরাপত্তার তাগিদে সেই অনাক্রমণ চুক্তি জার্মানির সাথে করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। এর পরের পয়েন্ট দেখো, জার্মানির স্বার্থ। জার্মানির কি স্বার্থ ছিল, এগুলো সব রাশিয়ার বললাম, 3টি পয়েন্ট যে বললাম 3টি রাশিয়ার দিক থেকে বললাম। জার্মানির কি স্বার্থ রয়েছে, জার্মানির স্বার্থ রয়েছে যেটা, জার্মানি চেয়েছিল যে রাশিয়া বিরাট বড় দেশ, এই বিরাট বড় দেশের খনিজ সম্পদ ও প্রাকৃতিক সম্পদ প্রচুর, এই সম্পদকে সে কাজে লাগাতে চাইছিল নিজের স্বার্থে। এছাড়া হিটলার দেখেন যে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়, জার্মানি সম্রাট কাইজার দ্বিতীয় উইলিয়াম, যিনি প্রথম বিশ্বযুদ্ধের প্রধান কাণ্ডারি ছিলেন এবং যুদ্ধে হেরেও গিয়েছিলেন, এবং তার পিছনে একটা প্রধান কারণ ছিল তাকে একই সাথে, জার্মানিকে একই সাথে জার্মানির পূর্ব সীমান্তে রাশিয়ার সাথে যুদ্ধ করতে হয়, আবার একই সময়ে জার্মানির পশ্চিম দিকে ইংল্যান্ড ফ্রান্সের সাথে যুদ্ধ করতে হয়। অর্থাৎ একই সময়ে দুটো রণাঙ্গনে, দুটো রণক্ষেত্রে তাকে যুদ্ধ করতে হয়। ফলে তার সামরিক শক্তিটা অনেক দুর্বল হয়ে যায়, কারণ দুটো ভাগে ভাগ করে দিতে হয়, এবং এই কারণে জার্মানি হেরে যায় প্রথম বিশ্বযুদ্ধে। এই ভুল হিটলার করতে চাইছিলেন না। হিটলার চেয়েছিলেন যে পূর্ব দিকে রাশিয়ার সাথে একটা অনাক্রমণ চুক্তি করে তাকে ঘরের ভিতরে চুপচাপ বসিয়ে রাখতে হবে, অর্থাৎ পূর্ব সীমান্তে যেন তাকে যুদ্ধ করতে না হয়, সেজন্য পূর্ণ শক্তি নিয়ে পশ্চিম দিকে ইংল্যান্ড ফ্রান্সের দিকে নিয়োগ করতে পারে। কারণ হিটলার জানতেন যে পোল্যান্ড আক্রমণ করলেই ফ্রান্স এবং ইংল্যান্ড
যারা এতদিন তাকে তোষণ করে এসেছে তারা কিন্তু আর চুপচাপ বসে থাকবে না, এবং হয়ও তাই পোল্যান্ড আক্রমণ করে এবং ইংল্যান্ড ফ্রান্স হিটলারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। তখন জার্মানি পূর্ণ শক্তি নিয়ে, মানে হিটলার পূর্ণ শক্তি নিয়ে পশ্চিম সীমান্তে ইংল্যান্ড ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকে। অর্থাৎ এখানে হিটলার 1/1 পলিসি, অর্থাৎ একের পর এক এই নীতি নিয়েছিলেন। আগে ইংল্যান্ড ফ্রান্সকে পরাজিত করা হবে, তারপর রাশিয়াকে আক্রমণ করে রাশিয়াকে পরাজিত করা হবে। এখানে একের পর এক নীতি, অর্থাৎ 1/1 পলিসি নিয়েছিলেন, যে পলিসির কারণে তিনি রাশিয়াকে কিছুদিনের জন্য নিরপেক্ষ হিসেবে রাখতে চেয়েছিলেন। এই কারণে রাশিয়ার সাথে অনাক্রমণ চুক্তি করার জন্য জার্মানির যিনি রিবেনট্রপ সেই পররাষ্ট্রমন্ত্রী, তাকে দিয়ে এই চুক্তিটা করানো হয়। এই ছিল চুক্তির প্রেক্ষাপট বা কারণ, কেন চুক্তিটা হলো। এবার আসি চুক্তির শর্তগুলো কি ছিল। তো চুক্তির ভিতরেই রয়েছে অনাক্রমণ, এটাই প্রধান শর্ত। 1939 থেকে 49 এই 10 বছর কেউ কাউকে আক্রমণ করবে না, বা কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে না। 2 নম্বর যে শর্ত ছিল, যদি তৃতীয় কোনো পক্ষ এই দুই দেশকে আক্রমণ করে, কোনো একটা দেশকে আক্রমণ করে, তাহলে আরেক পক্ষ ওই তৃতীয় পক্ষকে সমর্থন করবে না, তৃতীয় পক্ষকে সাহায্য করবে না, সমর্থন করবে না। ধরো এখানে যদি ইংল্যান্ড জার্মানিকে আক্রমণ করে, তাহলে রাশিয়া কিন্তু ইংল্যান্ডকে সাপোর্ট করবে না, সে নিরপেক্ষ থাকবে। তো এটা বলা হয় 2 নম্বর শর্তে। 3 নম্বরে যেটা বলা হয় যে এই চুক্তি থাকবে সম্পূর্ণ গোপন, গোপনীয় চুক্তি এটা, এবং এটি একটি নিরপেক্ষ চুক্তি হিসাবে মানা হবে। 4 নম্বর শর্তে যেটা বলা হয় সেটি হচ্ছে যে এই রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে যদি এর পরেও যদি রাশিয়া এবং জার্মানির মধ্যে কোনো রকম ঝামেলা তৈরি হয়, কোনো রকম মনোমালিন্য তৈরি হয়, তখন শান্তিপূর্ণভাবে আলাপ আলোচনার ভিতর দিয়ে এই পারস্পরিক বিবাদ মিটিয়ে নেওয়া হবে। অর্থাৎ জার্মানি এবং রাশিয়ার মধ্যে যদি পরবর্তীকালে কোনো রকম ঝামেলা বাঁধে, তাহলে এই দুই দেশ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে নিজেদের সমস্যা মিটিয়ে নেবে। এইগুলো ছিল শর্ত। এবার পরের যে পয়েন্ট আমরা আলোচনা করব, লঙ্ঘন, অর্থাৎ এই চুক্তি লঙ্ঘন হচ্ছে। কেন লঙ্ঘন হচ্ছে? 1941-এর 22শে জুন, তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পুরো তুঙ্গে চলছে, এবং হিটলার ইংল্যান্ড এবং ফ্রান্সকে অনেকটা ধরাশায়ী করে ফেলেছে পশ্চিম সীমান্তে। তখন তিনি ভাবলেন এবার রাশিয়া আক্রমণ করার সময় এসে গেছে। তাই এই চুক্তি হওয়ার পর, অর্থাৎ 1939-এর 23শে আগস্ট এই রুশ জার্মান অনাক্রমণ চুক্তি হওয়ার 21 মাস পরে, যে চুক্তির মেয়াদ ছিল 10 বছর, কিন্তু 10 বছর নয়, 21 মাস পরে হিটলার এই চুক্তি লঙ্ঘন করে 1942-এর 22শে জুন রাশিয়া আক্রমণ করেন বিরাট এক সেনাবাহিনী নিয়ে। অর্থাৎ তিনি বিশ্বাসঘাতকতা করেন। তাই ঐতিহাসিক এস.জে.পি. টেলর বলছেন যে নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি ছিল বিশ্বাসঘাতকতার এক চূড়ান্ত পরিণতি। কারণ হিটলার এখানে বিশ্বাসঘাতকতা করছেন, নিজেই চুক্তি করেছেন, সেই চুক্তি লঙ্ঘন করে আবার রাশিয়াকে 21 মাসের মধ্যেই তিনি আক্রমণ করছেন। এটা ছিল লঙ্ঘন। এবার আসি ফলাফল। ফলাফলের দিক থেকে যদি দেখি, রাশিয়া অনেকটাই সুবিধা পেয়েছিল এই চুক্তির মধ্য দিয়ে। দেখো, রাশিয়া কিন্তু জানতই যে হিটলার বা জার্মানি রাশিয়া আক্রমণ করবে, আজ না কাল করবেই রাশিয়া আক্রমণ। কিন্তু এই 21 মাস তাকে তো শান্ত রাখা গিয়েছিল, হিটলারকে তো শান্ত রাখা গিয়েছিল। এই 21 মাস তো রাশিয়া নিজে সময় পেয়েছে নিজের সামরিক শক্তিকে শক্তিশালী করার, এটাই তার সুবিধা হয়েছে। এছাড়া এই রাশিয়ার বিরুদ্ধে, রাশিয়ার এই সাম্যবাদ বা কমিউনিজমের বিরুদ্ধে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যান্টি কমিনটার্ন চুক্তি হয়েছিল। রাশিয়ার সাম্যবাদ বা কমিউনিজমের বিরুদ্ধে হিটলার অ্যান্টি কমিনটার্ন প্যাক্ট চুক্তি স্বাক্ষর করেছিলেন। অর্থাৎ রাশিয়ার বিরুদ্ধে গিয়ে জাপান এবং ইতালির সাথে অ্যান্টি কমিনটার্ন চুক্তি করেছিলেন পশ্চিমী রাষ্ট্রগুলির সাথে। তা রাশিয়া কিছুদিনের জন্য হলেও হিটলারকে এই পশ্চিমী কমিউনিস্ট বিরোধী এই জোট থেকে বার করে আনতে পেরেছিলেন। এবং ইংল্যান্ড এবং ফ্রান্সকে
তিনি অনেক রাশিয়া অনেকটা উপযুক্ত শিক্ষা দিতে পেরেছিলেন এর ভিতর দিয়ে, হ্যাঁ, এবং হিটলারকে ইংল্যান্ড ফ্রান্সের দিকে ঠেলে দিতে পেরেছিলেন রাশিয়া এই চুক্তির ভিতর দিয়ে। এটাই হচ্ছে এর গুরুত্ব। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে রাশিয়ার কাছে এই রুশ জার্মান অনাক্রমণ চুক্তি ছিল একটা কূটনৈতিক সাফল্য, ইংল্যান্ডের ক্ষেত্রে ছিল ব্যর্থতা, রাশিয়ার ক্ষেত্রে ছিল সাফল্য। তাই ইংল্যান্ডের যে প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল তিনি বলেছিলেন, এই খবর যখন তিনি পান যে এই রুশ জার্মান অনাক্রমণ চুক্তি হয়েছে, এই খবর যখন তিনি পান তখন তিনি বলেছিলেন এই দুর্ভাগ্যপূর্ণ খবরে সমগ্র বিশ্ব চমকিত হয়ে ফেটে পড়বে। তাই এই ছিল নাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি, যেখানে কবে কাদের মধ্যে চুক্তিটা হচ্ছে, কোন শর্তে হচ্ছে সেটা প্রথমে উল্লেখ করে তার কারণগুলো কি, কেন রুশ জার্মান চুক্তি স্বাক্ষরিত হচ্ছে এবং এখানে শর্তগুলো কি ছিল, কিভাবে হিটলার 21 মাস বাদে 1941-এর 22 জুন রাশিয়া আক্রমণ করে এই চুক্তি লঙ্ঘন করছেন এবং শেষে ফলাফল কি, এই বিষয়টা লিখতে হবে। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উভয়ের ক্ষেত্রে, অনার্স পাসের ক্ষেত্রে। তা মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম তোমাদের। এর যে উত্তর আছে সেই উত্তরটি নিয়ে এবার আমি অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। হিস্ট্রি অনার্স বা জেনারেল 5th সেমিস্টার CC 11 বা DSC A2 রুশ জার্মান অনাক্রমণ চুক্তি বা নাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি বা মলোটভ রিবেন্ট্রপ প্যাক্ট 5 মার্কসের কোশ্চেন। উত্তরটা এইভাবে লিখবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রাককালে 1939-এর 23 আগস্ট সোভিয়েত পররাষ্ট্রমন্ত্রী মলোটভ ও জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেন্ট্রপ 10 বছর মেয়াদী এক রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন। মলোটভ রিবেন্ট্রপ প্যাক্ট নামে পরিচিত এই চুক্তি বিশ্বের কূটনৈতিক ইতিহাসে এক চমকপ্রদ ঘটনা। এই চুক্তির পর হিটলার বলেন, এখন পৃথিবী আমার পকেটের মধ্যে এলো, নাও আই হ্যাভ দ্য ওয়ার্ল্ড ইন মাই পকেট। প্যারা করে দেখো, সুচতুর হিটলার উপলব্ধি করেছিলেন, অর্থাৎ পটভূমি বা কেন এই চুক্তি করতে হলো তা নিয়ে পরের প্যারা। সুচতুর হিটলার উপলব্ধি করেছিলেন যে পোল্যান্ড আক্রমণ করলে ইংল্যান্ড ও ফ্রান্স সহজে মেনে নেবে না। এ কারণে একদিক থেকে তিনি যেমন যুদ্ধের প্রস্তুতি শুরু করেন, তেমনি অন্যদিকে সাম্যবাদী রাশিয়ার সঙ্গে চুক্তি স্থাপনে উদ্যোগী হন। হিটলারের কমিউনিস্ট বিদ্বেষ বা স্টালিনের নাৎসি বিদ্বেষ কারো অজানা নয়। এ সত্ত্বেও কয়েকটি কারণে দুপক্ষের কাছাকাছি আসতে বাধ্য হয়। জার্মানি উপলব্ধি করেছিল যে তার পক্ষে একই সঙ্গে পূর্ব পশ্চিম দুই সীমান্তে রাশিয়া এবং ইংল্যান্ড ও ফ্রান্সের সঙ্গে যুদ্ধ করা সম্ভব নয়। কাইজার দ্বিতীয় উইলিয়াম এই ভুল করে প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হন। এই কারণে তিনি একের পর এক 1 by 1 পলিসি নীতি গ্রহণ করেন। তিনি রাশিয়ার মিত্রতা থেকে পশ্চিমী রাষ্ট্রগুলিকে বিচ্ছিন্ন করে প্রথমে পশ্চিমী দেশগুলিকে পরাস্ত করার নীতি গ্রহণ করেন। এই কারণে জার্মানি রাশিয়ার সঙ্গে সন্ধি স্থাপন করে যুদ্ধের পরিধিকে সীমিত করতে চেয়েছিল। যুদ্ধ ও অর্থনৈতিক প্রয়োজনে রাশিয়ার কাঁচামাল জার্মানির প্রয়োজন ছিল। অপরপক্ষে রাশিয়ারও কিছু স্বার্থ ছিল। ইঙ্গো ফরাসি পক্ষের কমিউনিজম বিরোধিতা রাশিয়ার অবিদিত ছিল না। এ সত্ত্বেও রাশিয়া বহুবার তাদের কাছে জার্মান বিরোধী একটি জোট গঠনের প্রস্তাব পাঠিয়েও ব্যর্থ হয়। সুতরাং রাশিয়ার পক্ষে এই উপেক্ষার জবাব দেওয়ার প্রয়োজন ছিল। রাশিয়া জানত যে তার উপর জার্মান আক্রমণ হবেই, তাই জার্মানির সঙ্গে চুক্তি স্বাক্ষর করে রাশিয়া জার্মান আক্রমণকে প্রতিহত বা বিলম্বিত করতে চেয়েছিল। রাশিয়ার উদ্দেশ্য ছিল চুক্তির সুবাদে প্রাপ্ত সময়ে নিজ শক্তিকে সুসংহত করা। রাশিয়ার পূর্ব সীমান্তে রুশ বিরোধী জাপান তখন প্রবল শক্তিশালী হয়ে উঠেছিল এবং যে কোনো সময় রাশিয়াকে আক্রমণ করতে পারত। এই অবস্থায় পূর্ব পশ্চিম দুই সীমান্তে রাশিয়ার পক্ষে যুদ্ধ পরিচালনা করা যথেষ্ট অসুবিধাজনক ছিল। 1939-এর 23 আগস্ট মধ্যরাতে রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তি সম্পাদনে রুশ পররাষ্ট্রমন্ত্রী মলোটভ এবং জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেন্ট্রপ গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। প্যারা করে দেখো চুক্তির শর্ত। চুক্তির শর্ত অনুসারে আগামী 10 বছর জার্মানি ও রাশিয়া পরস্পরকে আক্রমণ করবে না। শান্তিপূর্ণভাবে পারস্পরিক বিবাদ মিটিয়ে নেওয়া হবে এবং তৃতীয় কোনো শক্তির দ্বারা দুজনের কেউ আক্রান্ত হলে কেউই সেই তৃতীয় পক্ষকে সাহায্য করবে না। এই চুক্তির একটি গোপন অংশ ছিল, তাতে স্থির হয় যে দুপক্ষ পোল্যান্ডকে নিজেদের মধ্যে ভাগ করে নেবে। বহু পাশ্চাত্য ঐতিহাসিক এই চুক্তিকে বিশ্বাসঘাতকতার নামান্তর বলে অভিহিত করেছেন, কিন্তু অধ্যাপক AJP টেলর বলেন যে মিউনিক চুক্তির কর্মকর্তাদের পক্ষে কোনো সমালোচনার শোভা পায় না। প্যারা করে দেখো এই চুক্তির গুরুত্ব। এই চুক্তির গুরুত্বকে অস্বীকার করা যায় না। এই চুক্তি ছিল হিটলারের কূটনৈতিক দক্ষতার চূড়ান্ত নিদর্শন। এর দ্বারা হিটলার জার্মান বিরোধী জোট গঠনের সম্ভাবনা দূর করেন এবং আপাতত রাশিয়াকে নিরপেক্ষ রেখে
ভবিষ্যতে রাশিয়া আক্রমণের ব্যবস্থা করেন। ইঙ্গো ফরাসি পক্ষের নির্বুদ্ধিতায় এই চুক্তি সম্পন্ন হয় এবং জার্মানির হাত শক্ত হয়। পরিস্থিতি কাজে লাগিয়ে ইঙ্গো ফরাসি পক্ষ অনায়াসেই শক্তিশালী হতে পারত। এই চুক্তি হিটলারের হাত শক্ত করে তাকে পোল্যান্ড আক্রমণে প্ররোচিত করে। এক্ষেত্রে যুদ্ধ অনিবার্য ছিল। রুশ মিত্রতার ফলে জার্মানিকে একই সঙ্গে পূর্ব পশ্চিম দুই সীমান্তে যুদ্ধ করতে হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এমনিতেই সংগঠিত হতো, কিন্তু এই চুক্তি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল। এই চুক্তি না হলে যুদ্ধের ফলাফল অন্যরকম হতে পারত। 23শে আগস্ট রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের পর 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। সদ্য স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী রাশিয়া নিরপেক্ষ থাকে। পোল্যান্ডের রক্ষক ইংল্যান্ড ও ফ্রান্স 3রা সেপ্টেম্বর জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের প্রাথমিক পরাজয়ের পর হিটলার 1941 খ্রিস্টাব্দের 1941 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করেন। তো এই ছিল রুশ জার্মান অনাক্রমণ চুক্তি বা নাসি সোভিয়েত অনাক্রমণ চুক্তির উপরে 5 নম্বরের টিকা প্রশ্ন উত্তর তোমাদের সামনে আলোচনা করলাম। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।